কোটারিয়া হাইকোর্টের রায় আপিলে বাতিল, মেধার ভিত্তিতে নিয়োগ 93%। অনির্দিষ্টকালের জন্য কারফিউ বলবৎ, চলছে সেনা টহল, গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদার। নাশকতাকারীদের কোনো ছাড় নয় বলছে পুলিশ ও র্যাব, সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের হুঁশিয়ারি। ছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ 21 দেশের সংবাদে, সাথে আছি রাজিউর রহমান। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সংবাদে আরও থাকছে: মুখ থুবড়ে পড়েছে অনলাইন নির্ভর আর্থিক লেনদেন, নিরাপত্তা নিশ্চিতে নতুন করে চিন্তাভাবনার পরামর্শ। কোটারিয়া হাইকোর্টের রায় বাতিল করেছে আপিল বিভাগ। একই সঙ্গে কোটা পদ্ধতি সংস্কার করে মেধাভিত্তিক 93%, মুক্তিযোদ্ধা 5%, ক্ষুদ্র নৃগোষ্ঠী 1% এবং প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের জন্য 1% কোটা নির্ধারণ করেছে আপিল বিভাগ। দ্রুত প্রজ্ঞাপন জারির নির্দেশ দেয় আদালত। কোটা আন্দোলনে নিহত শিক্ষার্থীদের প্রতি শোক প্রকাশ করে আপিল বিভাগ। বিস্তারিত জানাচ্ছেন শাকের আরজু। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে সকাল 10:30টার পর সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বিচারিক কার্যক্রম শুরু হয়। কারফিউ চলাকালীন আপিল বিভাগে বিচার কাজ পরিচালনা দেশের ইতিহাসে এটাই প্রথম। কোটা নিয়ে মামলার শুনানিতে শেখ হাসান আরিফ সহ 9 জন সিনিয়র আইনজীবী অ্যামিকাস কিউরি হিসেবে মত দেন। 9 জনের মধ্যে কোটা সংস্কারের পক্ষে একজন বাতিলের পক্ষে 2 জন সরকারের এখতিয়ারের বিষয় বলে মত দেন। রিট চলতে পারে না বলে আইনি পয়েন্টে যুক্তি তুলে ধরেন কয়েকজন। কোটার পক্ষের আইনজীবী কিছুটা সংস্কার করে বহাল রাখার পক্ষে মত দেন। এদিকে অ্যাটর্নি জেনারেল হাইকোর্টের রায়কে স্ববিরোধী বলে আইনি যুক্তি তুলে ধরেন। হাইকোর্টের পুরো রায় বাতিল চান রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা। শুনানি শেষে আদালত সংক্ষিপ্ত আদেশে হাইকোর্টের রায়কে বাতিল করে দেন। হাইকোর্টের দেওয়া আদেশটি বাতিল ঘোষণা করেন। 104-এ আমাদের সুপ্রিম কোর্টের কমপ্লিট জাস্টিস করার ক্ষমতা আছে, অর্থাৎ আইনের বাইরেও যে ওনারা কিছু বলতে পারেন সেটা ন্যায় বিচারের স্বার্থে। মেধাতে হবে 93 ভাগ, 5 ভাগ হবে মুক্তিযোদ্ধা, ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠী তাদের হচ্ছে 1 ভাগ, আর প্রতিবন্ধী এবং তৃতীয় লিঙ্গে ওদের জন্য হচ্ছে 1 ভাগ। এইটা সিদ্ধান্তটা প্রজ্ঞাপন অথবা এটা জারি করে কার্যকর করতে হবে। সরকারি প্রতিষ্ঠান, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, আধা সরকারি প্রতিষ্ঠান, আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, সকল ক্ষেত্রে এই রায়টি প্রযোজ্য হবে। তবে নির্ধারিত কোটায় যোগ্য প্রার্থী না পাওয়া গেলে সংশ্লিষ্ট কোটার শূন্য পদসমূহ সাধারণ মেধা তালিকা থেকে পূরণ করতে হবে। হাইকোর্টের জাজমেন্টে মুক্তিযোদ্ধা এবং তাদের সন্তানদেরকে ব্যাকওয়ার্ড হিসেবে উল্লেখ করা হয়েছিল, কিন্তু অ্যাপিলেট ডিভিশন মনে করে বা আমরা সাবমিশন করেছি যে মুক্তিযোদ্ধারা আমাদের জাতির সূর্য সন্তান, তারা আমাদের গৌরব, তাদেরকে কখনোই ব্যাকওয়ার্ড হিসেবে চিহ্নিত করা যাবে না, তারা ফরওয়ার্ড থাকবে সবসময়, তাদের সম্মানার্থে এই কোটা দেওয়া হয়েছে। এ রায় অবিলম্বে গ্যাজেট করার নির্দেশ দেন আপিল বিভাগ। তবে সরকার চাইলে কোটা সংস্কার বাতিল বা সংশোধন করতে পারবে। প্রত্যেকটা মৃত্যুর ঘটনা নিরূপণ করে কারা দোষী আছে সেইটা উনি নিরূপণ করবেন, নিরূপণ করে একটা রিপোর্ট যথাসময়ে সাবমিট করবেন বলে আদালত আশা প্রকাশ করে তদন্ত কাজে সরকারকে সহযোগিতা করার জন্য অ্যাপিলেট ডিভিশন বলে দিয়েছে। রায়ের অংশ ঘোষণা করার আগে প্রধান বিচারপতি আন্দোলনরত নিহত শিক্ষার্থীদের প্রতি শোক প্রকাশ করেন। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, ভাষা আন্দোলন, মুক্তিযোদ্ধা ও বঙ্গবন্ধুর প্রতি জাতি কৃতজ্ঞ, তাদের প্রতি সম্মান জানানো কর্তব্য। আপিল বিভাগ তার রায়ের পর্যবেক্ষণে বলেন, শিক্ষার্থীরাই জাতির ভবিষ্যতে তারাই ডাক্তার, ইঞ্জিনিয়ার এবং বিচারক হবেন। তাই দ্রুত সরকারকে আহ্বান জানান শিক্ষা পরিবেশ ফিরিয়ে দেওয়ার জন্য। শাকের আরজু, 21 টেলিভিশন, ঢাকা। অনির্দিষ্টকালের জন্য কারফিউ বলবৎ থাকবে। শনিবার রাতে সরকারের পক্ষ থেকে কথা জানানো হয়। আজ দ্বিতীয় দিনেও বেলা 3টা থেকে বিকেল 5টা পর্যন্ত শিথিল করা হয় কারফিউ। বিভিন্ন সড়কে সেনাবাহিনী সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে কড়া পাহারায়। রাস্তায় মোড়ে মোড়ে বসানো হয়েছে চেকপোস্ট, চলছে তল্লাশি। গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে বাড়ানো হয়েছে নিরাপত্তা। নৈরাজ্য সৃষ্টিকারীদের দেখামাত্র গুলির নির্দেশ দেওয়া হয়েছে। রবি ও সোমবার ঘোষণা করা হয়েছে সরকারি ছুটি। বন্ধ রয়েছে ট্রেন সহ গণপরিবহন। অতি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছে না কেউ।
কোটা সংস্কার আন্দোলনকে সামনে রেখে দেশব্যাপী পরিকল্পিতভাবে ধ্বংসলীলা চালিয়েছে বিএনপি জামাত। এই চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। এদিকে নাশকতাকারীরা কেউ শিক্ষার্থী নয়, এদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন র্যাব মহাপরিচালক হারুনুর রশিদ। সহকর্মীদের সঙ্গে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন দীপু সারওয়ার। দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রাজারবাগ পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। রোববার তাদের দেখতে যান পুলিশের আইজি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। পরে হামলার সঙ্গে জড়িতদের নিয়ে কথা বলেন আইজিপি। থানা ফাঁড়ি, পুলিশ বক্স, পুলিশের গ্যারেজ, পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর যানবাহন, রাষ্ট্রীয় গণমাধ্যম বিটিভি, সেতু ভবন, মেট্রো রেল স্টেশন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ ভবন, সেখানে তারা আক্রমণ করেছে। শ্রম ভবনে আক্রমণ করেছে, বিসিএসআই এর ভবন, কারাগার। দেশের যাতে একটা বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়। বিশৃঙ্খলাকারীদের কোনো ছাড় নয় বলে হুঁশিয়ারি দেন তিনি। স্বাধীনতা বিরোধী একটি চক্র সরকারকে হটানোর জন্য একটা ষড়যন্ত্রে লিপ্ত ছিল। তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে আমরা কাজ করছি। হামলা, নাশকতা ও চলমান পরিস্থিতি নিয়ে কথা বলেন র্যাব মহাপরিচালক ব্যারিস্টার মোহাম্মদ হারুন অর রশিদ। নাশকতাকারী, সন্ত্রাসী, হামলাকারী যারা, এই দুষ্কৃতকারী, এরা কিন্তু ছাত্র না। কারণ আপনারা জানেন যে ইতিমধ্যে ছাত্ররা কিন্তু সুস্পষ্টভাবে ঘোষণা করেছে যে তারা এই কর্মকাণ্ডের সাথে তারা জড়িত নয়। যে কোনো মূল্যে এই সন্ত্রাসীকে প্রতিহত করব। নাশকতাকারীদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে জানান তিনি। তাদেরকে অবশ্যই বিচারের আওতায় আনা হবে। দীপু সারওয়ার, একুশে টেলিভিশন, ঢাকা। ইন্টারনেট সেবা বন্ধ থাকায় মুখ থুবড়ে পড়েছে অনলাইন নির্ভর আর্থিক লেনদেন। কারফিউতে ব্যাংক বন্ধ, ফুরিয়ে যাচ্ছে এটিএম বুথগুলো টাকাও। এমন পরিস্থিতিতে ইন্টারনেট সেবা দ্রুত চালু করার পাশাপাশি নিরাপত্তা নিয়েও নতুন করে ভাবার পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। মেহেদী হাসানের রিপোর্টে বিস্তারিত। ব্যাংকের সেবা পেতে এখন আর সশরীরে উপস্থিত হওয়া জরুরি নয়। ঘরে বসেই মোবাইল অ্যাপের মাধ্যমে যে কেউ সারতে পারেন লেনদেন। ডেবিট বা ক্রেডিট কার্ডের মাধ্যমে টাকা উত্তোলন থেকে শুরু করে চলে কেনাকাটাও। সঙ্গে আছে বিকাশ, নগদ, রকেটের মতো মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস, যার মাধ্যমে শুধু লেনদেনই নয়, গ্যাস, পানি বা বিদ্যুতের বিলও পরিশোধ করা যায়। কেন্দ্রীয় ব্যাংকের সবশেষ হিসাব বলছে দেশে এখন 8,30,00,000 এমএফএস ব্যবহারকারী রয়েছেন। মোট আর্থিক লেনদেনের 50 থেকে 60% ইন্টারনেট সেবার উপর নির্ভরশীল। কিন্তু সম্প্রতি দুর্বৃত্তদের হামলায় ইন্টারনেট সেবা পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ায় ব্যাহত হচ্ছে অনলাইন নির্ভর লেনদেন। ইউএসএসডি বলে একটা চ্যানেল আছে, আপনারা জানেন, মোবাইল নেটওয়ার্কের মাধ্যমে যে চ্যানেলটা দিয়ে ট্রানজ্যাকশন করা যায়, এটি দিয়ে আসলে শুরু হয়েছিল 2010 সালে এমএফএসের যাত্রা। পরে কয়েক বছর পরে এসে অ্যাপের উপরে আমরা ডিপেন্ডেন্ট হই এবং এখন আমাদের টোটাল ট্রানজ্যাকশনের একটা ভালো রকমের ট্রানজ্যাকশন হয় অ্যাপের উপর দিয়ে। যেহেতু ইন্টারনেটটা নাই এখন, সো আমরা আসলে মেজারও করতে পারছি না, আমাদের রিপোর্টগুলো জেনারেট করা সম্ভব হচ্ছে না যে ইম্প্যাক্টটা কতটা। ব্যাংকিং খাত সংশ্লিষ্টরা বলছেন, ডিজিটাল বাংলাদেশের পর স্মার্ট বাংলাদেশের কথা ভাবছে সরকার, যেখানে সব লেনদেন হবে ক্যাশলেস। এজন্য ইন্টারনেট সেবার নিরাপত্তা নিয়ে সরকারকে নতুন করে ভাবার পরামর্শ তাদের। ক্যাশলেস লেনদেনের বিষয়টা যেটা হচ্ছিল সেটা মোটামুটি স্মুথলি চলছিল আমাদের মতো দেশের পার্সপেক্টিভে, কিন্তু হঠাৎ করে যে দৈব দুর্বিপাকটা এসে পৌঁছলো এটা তো কেউ ভাবেনি কখনো। সুতরাং এটির জন্য এই জাতীয় জিনিসেরও কিন্তু আমাদের একটা ব্যাকআপ থাকা উচিত, যাতে এই বিষয়গুলো হোঁচট না খায়। এদিকে অর্থনীতিবিদরা বলছেন, অনলাইন ব্যবস্থা ব্যাহত হওয়ায় গোটা অর্থনীতি হোঁচট খেয়েছে। এই ক্ষয়ক্ষতির পরিমাপও ইন্টারনেট সেবা চালু না হলে সম্ভব নয়। কোভিডের সময় কিন্তু এই ট্রানজ্যাকশনের কাজটা কিন্তু চলেছে, কারণ আপনার অনলাইন নেট কিন্তু চালু ছিল, কিন্তু এখন কিন্তু একবারে পুরোপুরিভাবে ভিতরে এবং বাইরে কোনো কাজই এখন হচ্ছে না। সেদিক থেকে ব্যাপক একটা ক্ষতির মুখোমুখি কিন্তু বাংলাদেশ অর্থনীতি, এবং এটা কাটিয়ে উঠতে যে কত সময় লাগবে ঠিক আমি জানি না। ইন্টারনেট সেবা না থাকায় এখন এটিএম বুথগুলোর উপর খুব বেশি নির্ভরশীল হয়ে পড়েছে গ্রাহকরা। জরুরি ভিত্তিতে এটিএম বুথগুলোয় নগদ টাকা সরবরাহ না করা হলে মানবিক সংকট তৈরি হবে বলেও সতর্ক করেন বিশ্লেষকরা। মেহেদী হাসান, একুশে টেলিভিশন, ঢাকা। ভূমিক্ষেপের থাবায় পাল্টে যাচ্ছে টাঙ্গাইলের বাসাইল উপজেলার উপর দিয়ে বয়ে চলা ঝিনাই নদীর গতি প্রকৃতি। তীব্র ভাঙনের ক্ষতিগ্রস্ত হচ্ছে ঘরবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান সহ নানা স্থাপনা। সব হারিয়ে পথে বসেছে কয়েকশো পরিবার। নদী ভাঙনের জন্য দায়ী করা হচ্ছে অবৈধভাবে চালানো ট্রেজার ও
অপরিকল্পিত বালু উত্তোলনকে। টাঙ্গাইল প্রতিনিধি কাজী রিপনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। টাঙ্গাইল সদর, বাসাইল ও মির্জাপুরের উপর দিয়ে বয়ে চলা ঝিনাই নদীটি কালিয়াকৈরের বংশাই নদীতে গিয়ে মিশেছে। প্রতি বছর অপরিকল্পিতভাবে বালি উত্তোলনের কারণেই বর্ষা মৌসুমে ভাঙনের কারণে ক্ষতিগ্রস্ত হন নদীপাড়ের বাসিন্দারা। রক্ষা পাচ্ছে না সরকারি স্থাপনা সহ বিভিন্ন প্রতিষ্ঠানও। বাসাইল উপজেলার একডালা, দুহার, দাপনাজোর, কামুটিয়া, নথখোলা, কাশিল, ভৈরপাড়া, বিলপাড়া, কাজিরাপাড়া, শাকনাইরচর সহ বিভিন্ন গ্রামের কয়েকশো ঘরবাড়ি ইতিমধ্যে নদীগর্ভে বিলীন। 9টি কবরস্থান, 5টি মসজিদ এবং 3টি শিক্ষা প্রতিষ্ঠানের কিছু অংশ গ্রাস করেছে চিনাই। কষ্ট করে ভাঙনের জন্য অপরিকল্পিতভাবে ড্রেজিং, বালু উত্তোলন সহ ভূমিক্ষয়ীদের লোলুপতাকেই দায়ী করছেন ভুক্তভোগীরা। তীব্র ভাঙনে পাল্টে যাচ্ছে নদীর গতিপথ, বিরূপ প্রভাব পড়ছে পরিবেশের উপর। এখানে ড্রেজার করা হয়েছে, এই যে পশ্চিম সাইডে, নদীর পশ্চিম সাইডে ড্রেজার করা হয়েছে। 4-5 বছর আগে বাড়িও ভাঙতেছে, তারপরে স্যার ড্রেজারের জন্য এই জায়গা দিয়ে আপনারা আরো বেশি করে বাড়িতে ভাঙা গেছে। বিভিন্ন পয়েন্টে যদি এই মুহূর্তে প্রোটেকশনের ব্যবস্থা না করা হয় তাহলে কিন্তু অনেক ক্ষতিগ্রস্ত হবে। বিশেষ করে এই বেড়িবাঁধটা যদি ভেঙে যায় তাহলে আমাদের হাবলা ইউনিয়ন, কাশিল ইউনিয়নের অধিকাংশ জমিতে কিন্তু বালি উঠে আমাদের হাজার হাজার একর ফসলি জমি বিনষ্ট হয়ে যাবে। এদিকে ভাঙন প্রতিরোধে নানা পরিকল্পনার কথা বলছে পানি উন্নয়ন বোর্ড। পানি কমে যাওয়ার সাথে সাথে যেখানেই ভাঙন দেখা দেবে আমরা তাৎক্ষণিকভাবে সে সকল জায়গায় পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। বর্ষার পানি কমে যাওয়ার পর ভাঙনের তীব্রতা আরও বাড়তে পারে বলে আশঙ্কা ভুক্তভোগীদের। সমর ইসলাম, 21 টেলিভিশন। শেষ করছে 21 দেশের সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। কোটা নিয়ে হাইকোর্টের রায় আপিলে বাতিল, মেধার ভিত্তিতে নিয়োগ 93%। অনির্দিষ্টকালের জন্য কারফিউ বলবৎ, চলছে সেনা টহল, গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদার। নাশকতাকারীদের কোনো ছাড় নয় বলছে পুলিশ ও র্যাব, সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের হুঁশিয়ারি। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।